আমি আমার প্রাথমিক শিক্ষা এই গোদাগাড়ি থেকেই শেষ করি এবং ক্লাস 7 পর্যন্ত গোদাগাড়ি হাই স্কুলে পড়ি। পরে 1968 সালে আমি তৎকালীন আইয়ুব ক্যাডেট কলেজ, বর্তমানে যেটা রাজশাহী ক্যাডেট কলেজ, সেখানে লেখাপড়া শুরু করি এবং ওখান থেকে এসএসসি এইচএসসি পাশ করি এবং সরাসরি ওখান থেকে আমি সেনাবাহিনীতে যোগদান করি। সুদীর্ঘ 38 বছর চাকরি করলাম। যখন সরকার পরিবর্তন হলো, আমাকে স্বাভাবিক চাকরির 8 বছর আগে অবসর জীবন দিল। নতুন সরকার, পরিবর্তিত সরকার আমাকে 8 বছর আগেই স্বাভাবিক অবসর দিল। কী অপরাধ? অপরাধ হলো যে আমি ব্যারিস্টার আমিনুল হকের তৎকালীন টিএনটি মন্ত্রীর ছোট ভাই। দ্বিতীয় অপরাধ হলো আমি তো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী, তার সামরিক সচিব ছিলাম। তৃতীয় অপরাধ হলো 78 সালে আমি ক্যাপ্টেন থাকা অবস্থায় 3 বছর শহীদ জিয়ার নিরাপত্তা সমন্বয়ক ছিলাম। যাই হোক, আমি মেনে নিয়েছি, এটা আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আমরা 8 ভাই 1 বোন। একজন তৎকালীন স্কুল শিক্ষকের পক্ষে এত বড় পরিবার চালানো, এটা সত্যি কষ্টকর ছিল। আমি যে একটু আগে দেখালাম, আমাদের 3টা ঘর ছিল, আমরা 3টা ঘরেই কিন্তু মোটামুটি ম্যানেজ করে থাকতাম। বাবা স্কুলে শিক্ষকতা করতেন এবং শিক্ষকতা করে বাড়ি ফিরে আবার টিউশনিতে যেতেন। সবাই কাজ করত, বাবা কষ্ট করে টিউশনি করত। বাট যদি মানুষ করার পেছনে যে শক্তি, সেটা মায়ের। কারণ সন্ধ্যার সময় সবাইকে সূর্য ডুবার আগে বাড়িতে ঢুকতে হবে, নাস্তা করে ওই হারিকেনের আলোয় পড়তে বসতে হবে। পড়াশোনা না শেষ হওয়া পর্যন্ত কোনো নিস্তার নেই। এটা হলো মায়ের একেবারে স্ট্যান্ডিং অর্ডার। সো বাবা মা দুজনই যথেষ্ট কষ্ট করেছে এবং আমাদের এই সামাজিক অবস্থানের পেছনে তাদের অবদান অনস্বীকার্য। আমি তখন যশোর সেনানিবাসে, আমার হঠাৎ পোস্টিং অর্ডার আসলো যে আমাকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট একটা তৈরি হয়েছে প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষার্থে, সেখানে আমাকে জয়েন করতে হবে। তা আমার সিনিয়র অফিসার যারা ছিল তারা বলল যে দেখো, ওটা খুব টাচি জায়গা, তোমার বোধহয় না যাওয়াই ভালো। আমি কেন? বললো ওটা খুব চ্যালেঞ্জিং, কারণ অনেক বড় বড় লোকের সাথে কাজ করতে হবে। আমি তো চ্যালেঞ্জ নেওয়ার জন্যই সেনাবাহিনীতে ঢুকেছি। আমি আসলাম এবং কপাল ভালো, হয়তোবা ওনার পছন্দনীয় ছিল। উনি আমাকে, এই যারা সেনাবাহিনীতে চাকরি করে তারা বুঝবে যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অ্যাডজুটেন্ট বানালো, যিনি কিন্তু সমন্বয়ক, মানে টোটাল জিনিসটা। এখন যেমন এসএসএফ, এসবি, ওই সোয়াত, অনেক কিছু আছে, তখন কিছু ছিল না, শুধু পিজিআর ছিল। যে আমরা গণভবনে থাকতাম, আমার মনে আছে, গণভবনে আমাদের। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত সিম্পল লাইফ লিড করতো। উনার যে আত্মীয় আছে, উনার শালা সেনাবাহিনীতে, আমাদেরই কলি, আমি জানতাম না, কোনোদিন সে পরিচয়ও দেয়নি। এবং বাড়ি তো, কারণ আমাকে তো ওনাকে নিয়ে যেতে হতো, আবার পৌঁছায় দিতে হতো। কোনোদিন দেখি নাই যে ওনার শালা সাথে ওনার কোনো সম্পর্ক। এবং আমার ভাই বিমানে চাকরি করতো, কামাল সাহেব, কোনোদিন জানি নাই যে ওনার ভাই একজন কেউ বিমানে চাকরি করে। মানে উনি কোনো স্বজনপ্রীতি কিংবা কোনো ধরনের, আবারও বলতেছি, 2টা জিনিস ওনার কাছে খুব শিখেছি। নিয়মানুবর্তিতা, অর্থাৎ নিয়মের ভিতর থেকে সব কাজ করতে হবে। দ্বিতীয় হলো ডিসিপ্লিন। কথা খুব কম বলতেন কিন্তু কাজ করতেন। এই জিনিসটা স্বাভাবিকভাবে ওনার কাছে অনুকরণীয় ছিল। ক্যান ইউ ইমাজিন যে 40 বছর বয়সে উনি মেজর জেনারেল হয়েছেন এবং
উনি একটা দেশের প্রধান নিযুক্ত হয়েছে। আমাদের এই 40 বছর বয়সে বর্তমান সেনাবাহিনীতে খুব বেশি হলে লেফটেন্যান্ট কর্নেল হতে পারে কিংবা মেজর হতে পারে, বাট উনি মেজর জেনারেল হয়েছিলেন এবং রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। এবং উনার এতই ক্ষণজন্মাপ এবং এতই পারদর্শী ছিলেন যে এই যে সার্ক যে গঠন করেছিলেন এটা উনার উদ্যোগে, এই যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, 7টা দেশকে নিয়ে যে এটা কিন্তু উনার উদ্যোগে। আবার ধরেন এই যে যত আরব বিশ্বে, যত মিডল ইস্টে মুসলমান কান্ট্রিতে যত গণ্ডগোল হতো উনার মিডিয়েটার হিসেবে কাজ করতেন, মধ্যস্থতাকারী কাজ। হয়তোবা এর জন্য অনেকেই পার্শ্ববর্তী দেশ কিংবা অনেক জায়গা থেকে ওনাকে পছন্দ করতেন না, যার কারণে এই 1981 সালের 30শে মে একটা কিছু বিপদগামী সেনা এর হাতে উনি চিটাগাং সার্কিট হাউসে নিহত হন। 1981-র আগে একজন জাস্ট গৃহবধূ ছিলেন, কোনোদিন পলিটিক্সে আমি তো অন্তত দেখিনি। ইভেন আমি যখন 3 বছর ওনার সাথে ছিলাম, কোনো অনুষ্ঠান ছাড়া ওনাকে কোনো সময় প্রেসিডেন্ট জিয়ার সাথে দেখি নাই। কিন্তু এই গৃহবধূকে 1982 সালের পর, কারণ 1981 সালে যখন উনি মানে ওনাকে নৃশংসভাবে হত্যা করা হলো, তখন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার কিছুদিনের জন্য 82 মার্চ পর্যন্ত ছিলেন। তারপরে তো সামরিক শাসন জারি হলো, এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন। এরপরে উনি এই বিএনপির হাল ধরলেন এবং 9টা বছর পথে আন্দোলন করে 1991 যখন একটা ইলেকশন হলো, নির্বাচন হলো, তখন উনি নির্বাচিত হয়ে সরকার প্রধান হিসাবেই হলো। 78 সালে আমি প্রথম তাদের দেখি, তখন আরাফাত রহমানের বয়স হলো 7+ আর তারেক রহমানের বয়স হলো 12+। খুব ছোট অবস্থায় দেখেছিলাম। উনারাতে প্রেসিডেন্টের ছেলে স্কুলে পড়ে, কেউ বুঝতো না যে ওনারা কিন্তু কোনোদিন কার নিয়ে স্কুলে যেতে পারতেন না, হয় হেঁটে যেত নাহলে রিক্সায় যেত। ছেঁড়া স্যান্ডেল, ছেঁড়া কেটস পরে স্কুলে যেতে হতো এবং কেউ জানতো না যে এটা তারেক রহমান, এটা আরাফাত রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। যে আরাফাত রহমান সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো। এই যে বাংলাদেশের ক্রিকেটের যে উন্নয়ন, এই ক্রিকেটের উন্নয়নের পথিকৃৎ কিন্তু আরাফাত রহমান। এই যে বিসিবি তৈরি হয়েছে, ক্রিকেট যত উন্নয়ন করে, আগে তো ফুটবল 71 সালে যখন আমরা দেখেছি ফুটবল ছাড়া বাংলাদেশে অন্য কোনো খেলা ছিল না। এই ক্রিকেট আসলো এই উনাদের হাত ধরে। এখন কিন্তু বাংলাদেশকে পুরো বিশ্ব চিনে ক্রিকেট প্রেমী দেশ হিসাবে। এই খেলাধুলাতে আরাফাত রহমান খুবই উদ্যোগী ভূমিকা পালন করত। আর জনাব তারেক রহমান একজন যুবক তখন ছিলেন, সে যুবকদের মাঝে অনুপ্রাণিত করত যুবকদের কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত করা হয়। যার কারণে উনি তার মায়ের হয়ে অর্থাৎ প্রধানমন্ত্রী হয়ে বিভিন্ন যুব সমাজকে সংগঠিত করার কাজে ব্যস্ত থাকতেন।